বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নিতে চায় মালয়েশিয়া। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের উন্মুক্ত হবে শ্রমবাজার। এ মাসেই আসতে পারে সুখবর। দফায় দফায় ব্যয় বাড়িয়েও নির্ধারিত সময় শেষ হয়নি খুলনা মোংলা রেল লাইন নির্মাণ কাজ। আবারও বাড়ল সময়, করোনাই কারণ বলছে কর্তৃপক্ষ। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। ন্যায্য মূল্য নিশ্চিতে প্রথমবারের মতো 14টি কৃষিপণ্য উৎপাদনের খরচ বেঁধে দিল অধিদপ্তর। এবং এবার দুর্নীতির থাবা ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে। গাইবান্ধার এক উপজেলাতেই 9.6 কোটি 29 লাখ টাকার বেশি। সাবেকদের উপর দায় চাপালেন বর্তমান কর্মকর্তারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের উন্মুক্ত হওয়ার সম্ভাবনা জাগাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এরই মধ্যে শ্রমিক নেয়ার আগ্রহ দেখিয়ে বাংলাদেশ সরকারকে একটি প্রস্তাব পাঠানোর কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণমন্ত্রী জানালেন, চলতি মাসেই আসতে পারে সুখবর। এদিকে শ্রমবাজার উন্মুক্ত হলে মাত্র 6 মাসেই কমপক্ষে 4 লাখ শ্রমিক পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। যদি আমরা মালয়েশিয়া না যেতে পারি, ধ্বংস হয়ে যাচ্ছি দিন দিন। অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আধুনিক জীবনযাত্রা, ভালো উপার্জন আর সাংস্কৃতিক মিল থাকায় নিরিবিলি বসবাসের স্বপ্ন নিয়ে প্রতি বছর সাভারের শামীমের মতো মালয়েশিয়া যান অসংখ্য কর্মী। সরকারি হিসেবে সবশেষ 2018 সালে কর্মী যাওয়ার সংখ্যা প্রায় 1,74,000। কিন্তু ওই বছরেই সেপ্টেম্বরে দেশটির নতুন সরকার কর্মী নেওয়া বন্ধ করে দেয় এবং গেল বছর জুড়ে করোনা ভাইরাসের কারণে সেখানে কর্মী যাওয়ার সংখ্যা ছিল নামমাত্র। আবার দেশে ছুটি কাটাতে এসে সেখানে কর্মরত প্রায় 25,000 বাংলাদেশি করোনার কারণে আটকে রয়েছেন। এ সকল কর্মীরা এখন দিন গুনছেন ফিরে যাওয়ার। 95% লোকের ভিসা এক্সপায়ার হয়ে গেছে। তা আমরা ওই ভিসাগুলো সরকারের মাধ্যমে অটো রিনিউয়াল চাই। প্রত্যেকটা প্রবাসী যেন হাসি মুখে আবার কর্মস্থানে ফিরে যেতে পারে। মাই ট্রাভেল পাস সিস্টেমে যাতে আমরা সাধারণ ওয়ার্কার অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা যাতে ওখান থেকে রিএন্ট্রি একটা পাস পাই, তারই মাধ্যমে যাতে আমরা মালয়েশিয়া যেতে পারি। চাহিদা থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারটি উন্মুক্ত হলে সরকারের বেঁধে দেওয়া খরচে কর্মী পাঠানোর কথা জানান এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। যারা ওইখানে আছেন তাদেরকে বৈধকরণ করে রাখবার চেষ্টা করছেন এবং যারা ছুটিতে এসেছেন তাদেরকে নেবার জন্য কমিটমেন্ট করেছেন। এগ্রিকালচার সেক্টর আর কনস্ট্রাকশন সেক্টরে যখনই খুলবে তখনই 6 মাসের ভিতর 4 লক্ষ লোক ঢুকে দিল, কোনো দেখা যাবে না কোথায় ওয়ার্কার আছে, এত লোকের প্রয়োজন। তবে এবারের সুযোগ কাজে লাগাতে সিন্ডিকেটের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ তাদের। 25টা বা 30টা লাইসেন্স দিয়ে ওরা লোক নিবে। 1,60,000 টাকার ভিতরে লোক মালয়েশিয়া যাবে। আগের মতো সিন্ডিকেট হবে না। লাইসেন্স সীমাবদ্ধতা থাকলেও মালয়েশিয়াতে যত লোক কাজ করে সবাই এর সাথে যুক্ত হতে পারবে। 10 জন মাত্র রেগুলারিটির মাধ্যমে গত টার্মে অভিবাসন ব্যয়টি অনেক বেশি ছিল। সেন্ট্রাল ডাটাবেস থেকে কর্মী নিয়োগ করতে পারি, পেমেন্টটি ব্যাংকিং এর মাধ্যমে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অভিবাসন ব্যয় বাড়াবার কোনো সুযোগ থাকবে না। করোনা ভাইরাস সংক্রমণে স্থবির হয়ে পড়া অর্থনীতি সচল করতেই মালয়েশিয়ার পক্ষ থেকে কর্মী নেয়ার ইঙ্গিত দেওয়ার কথা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, এ নিয়ে শিগগিরই বসবে দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক। একটা ওনারা প্রস্তাব দিয়েছেন, এটা আমরা এখন স্টাডি করছি। হয়তো জানুয়ারিতে কিছু একটা হয়ে যেতে পারে। আই এম এক্সপেক্টিং দ্যাট ভেরি সুন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আমাদের একটা মিটিং হবে। কর্মী পাঠানোর সুযোগ মিললে শ্রমিক স্বার্থকে বড় করে দেখার কথা জোর দিয়ে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ঘিরে অসাধু সিন্ডিকেটের তৎপরতা বন্ধের সঙ্গে কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতে এবার কঠোর অবস্থানে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 14টি কৃষিপণ্য উৎপাদনের খরচ বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শুধু তাই নয়, প্রায় চূড়ান্ত পণ্য বিপণন নীতিমালাও। এমন উদ্যোগে সাধুবাদ জানালেও আবাদ মৌসুমে কৃষি উপকরণের দাম নিয়ে অরাজকতা বন্ধের আহ্বান কৃষক আর কৃষিবিদদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। অর্থনীতির নিয়ম নীতি বলে পণ্যের চাহিদা আর যোগানের উপরই নির্ধারিত হয় বাজার মূল্য, কিন্তু তৃণমূল পর্যায়ে নেই নিয়ম কানুন মানার বালাই। এ কারণে ভরা মৌসুমেও নিত্যপণ্যের বাজার নিয়ে অসন্তোষ ভোক্তা কিংবা কৃষক দুপক্ষেরই।
এই অবস্থা পরিবর্তনের কঠোর ইঙ্গিত দিল সরকার। যৌক্তিক বাজার মূল্য নির্ধারণে এবার বেঁধে দেয়া হয়েছে 14টি পণ্য উৎপাদনের সর্বোচ্চ খরচ। প্রতি কেজি পেঁয়াজ আবাদে সর্বোচ্চ খরচ ধরা হয়েছে 19 টাকা 24 পয়সা, রসুন 30 টাকা 87 পয়সা। এই উদ্যোগকে ইতিবাচক বললেও চাষাবাদের সময় কৃষি উপকরণের দামে লাগাম টানতে না পারলে মিলবে না সুফল। উৎপাদনের সঙ্গে সঙ্গতি রেখে সরকার যদি মূল্য নির্ধারণ করে, এই মূল্য নির্ধারণ করে, তাহলে কৃষক যেমন বাঁচবে, তাদের উপকার হবে। যেই খরচটা বেঁধে দিয়েছে সেটা শুধুমাত্র কিন্তু উৎপাদন উপকরণ খরচের উপর নির্ভর করছে না, পাশাপাশি কিন্তু যেটা আমি একটু আগে বলেছি যে ব্যবস্থাপনার উপরও কিন্তু নির্ভর করছে। যদিও কৃষি বিপণন অধিদপ্তর বলছে উৎপাদন খরচ অনুযায়ী দাম না পাওয়ায় চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক। মহাপরিচালকের দাবি, খরচ বেঁধে দেয়ায় কমবে মাঠ ও বাজার কেন্দ্রিক এমন অসন্তোষ। যখন দেখি যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে অথবা অন্য কোনো উপায়ে তবে আপনার কৃষি পণ্যের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে পরবর্তী বছর কিন্তু কৃষি পণ্য উৎপাদনে তারা নিরুৎসাহিত হয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য 14টা কৃষি পণ্যের আমরা উৎপাদন খরচ নির্ণয় করেছি। পর্যায়ক্রমে 2টি আবাদ মৌসুমে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন খরচ বেঁধে দেওয়ার সঙ্গে পণ্য বিক্রির ক্ষেত্রেও সর্বোচ্চ দাম নির্ধারণে কাজ করছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময় শেষ হয়নি খুলনা মোংলা রেল লাইনের নির্মাণ কাজ। রেলপথ নির্মাণ প্রকল্পে দফায় দফায় ব্যয়ের পাশাপাশি মেয়াদ বাড়ছেই। সব মিলিয়ে চতুর্থবারের মতো ব্যয় ও সময় বাড়ানো হয়েছে। তবে চলতি বছরের শেষ দিকে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে বলে দাবি সংশ্লিষ্টদের। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। খুলনা মোংলা রেলপথ নির্মাণ প্রকল্পে দফায় দফায় ব্যয় ও মেয়াদ বাড়ছেই। এবার চতুর্থবারের মতো ব্যয় ও সময় বৃদ্ধি করা হয়েছে। তারপরও প্রকল্পটির অগ্রগতি সন্তোষজনক নয়। শুরুতে 2010 থেকে 2013 মেয়াদে 1721 কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ হওয়ার কথা ছিল প্রকল্পটি। অথচ 3 দফায় প্রকল্প ব্যয় বাড়াতে বাড়াতে এখন 3801 কোটি টাকায় পৌঁছেছে। খুলনা মংলা বন্দর রেলপথ নির্মাণ প্রকল্প নিয়ে IMED এর সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। এরই মধ্যেই চতুর্থবারের মতো 2021 সাল পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ প্রকল্প শেষ হওয়ার সময় বাড়ছে 8 বছর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রায় 75% কাজ শেষ হয়েছে, বাকি কাজ শেষ হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। কোভিড-19 যদি আরও যদি আমরা বাধাগ্রস্ত না করে, আমরা আশা করছি 2021 সালের ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ আর এই বছরের মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো। খুলনা মোংলা রেললাইন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, করোনা পরিস্থিতির আগে কাজের গতি খুব ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে সময় ও আর্থিকভাবে পিছিয়ে গেছে। লকডাউনের কারণে ভারত থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আনা সম্ভব হয়নি, যে কারণে কাজের গতি খুব মন্থর। Materials from India, it was not possible to come site as earlier, so we have lost time, we have lost progress. এ প্রকল্পটি শেষ হলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। দেশের শিল্প ও বাণিজ্য প্রসারের ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। প্রতিবেশী রাষ্ট্রের জন্য এই মোংলা বন্দরের রেল সংযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। খুলনা মোংলা রেলপথ প্রকল্পের কাজ 3টি অংশে বিভক্ত: রেল সেতু, রেল লাইন এবং টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং। এছাড়া 21টি ছোটখাটো ব্রিজ ও 110টি কালভার্ট নির্মাণ করা হবে এর আওতায়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। জাতির পিতা ডাকে সারা এদেশের মানুষ অস্ত্র তুলে দিয়েছিল। সংসার, ঘর, বাড়ি, পরিবার কোনো দিকে তাকায়নি। মা নিজের একমাত্র সন্তানকেও তুলে দিয়েছিলেন যাও মুক্তিযুদ্ধে। সেই মুক্তিযুদ্ধে যারা অকাতরে বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সেই লাখো শহীদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশের দোসর আলবদর রাজাকার বাহিনী আমাদের দেশের মা বোনদেরকে, এমনকি ছোটো শিশু 14 বছর, 12, 13, 14 বছরের বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছিল তাদের মনোরঞ্জনের জন্য।
বাড়িতে বাড়িতে যেয়ে তাদেরকে ধরে নিয়ে আসা হতো। দিনের পর দিন পাশবিক অত্যাচার তাদের উপর করা হয়েছিল। আমি সেই লাখো মা বোন তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই, কারণ জাতির পিতা তাদেরকেও সম্মান দিয়ে গেছে। তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্ন পূরণ করবার জন্য তিনি যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে সম্পূর্ণভাবে গড়ে তুলে যখন তিনি অর্থনৈতিক উন্নয়নটাকে গুরুত্ব দিলেন এবং সমগ্র বাংলাদেশকে নতুনভাবে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে সব দিক থেকে যেন একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিলেন, কিন্তু সেই কাজটা তিনি শেষ করে যেতে পারেননি, সেটা অধুরা থেকে গেল। এবং এটা কেন অধুরা থাকলো? কারণ ৭৫-এর ১৫ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আর শুধু তাকেই না, আমাদের গোটা পরিবারকে। শুধু আমরা দুটি বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই, মাত্র ১৫ দিন আগে দেশ ছেড়ে গিয়েছিলাম। ভাবতেও পারিনি যে বাংলাদেশে, আমার বাবাও কখনো ভাবেননি যে বাংলাদেশের মানুষ তাকে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে। এটা তিনি বিশ্বাসই করতেন না। যে মানুষগুলোকে সবথেকে বিশেষ করে সেখান থেকে কিছু কুলাঙ্গার জন্মালো, আর তারাই তাকে কেড়ে নিল বাংলার মানুষের কাছ থেকে। ক্ষতিকার হলো এদেশের মানুষের। ১৯টা কূপ হয়েছে, সেনাবাহিনীতে একের পর এক লাশ পড়েছে, হাজার হাজার লাশ পড়েছে, সৈনিক আর অফিসার নির্বিচারে হত্যা করা হয়েছে। আর এদেশের মানুষ বঞ্চিত বছরের পর বছর। আমরা দেশে আসতে পারিনি ৬ বছর। আমি আর আমার ছোটো বোন আমরা বাইরে বিদেশেই থাকতে হয়েছিল, কারণ যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতায় ছিল আমাদেরকে আসতে দিত না। আওয়ামী লীগ যখন আমাকে ৮১ সালে আমার অবর্তমানে আমাকে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করে, তখন আমি জনগণের সমর্থন নিয়ে একরকম জোর করে দেশে ফিরে আসি। এরপর সারা বাংলাদেশে আমি ঘুরি, কারণ বাবার বড় সন্তান হিসেবে তার পাশে থেকে এবং স্কুল জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বলে তার স্বপ্নটা আমার জানা ছিল। তিনি সবসময় গল্প করতেন, বলতেন কী করবেন এই দেশকে নিয়ে। তাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমি ঘুরি, মানুষের দুঃখ দুর্দশা দেখি। ৮১ সালে ফিরে এসে আমি যখন জনসভা করতে যেতাম, হাজার হাজার মানুষ, সেখানে মানুষ কী চাইতো? জীর্ণ কাপড়, শীর্ণ দেহ, পেটে ক্ষুধা, হাতে শান কিনে আমাকে ইশারা দিত, আর পেট দেখো তো মা খাবার চাই, কাপড় দেখো তো ছেঁড়া কাপড়। বিদেশ থেকে পুরনো কাপড় এনে এদেশের মানুষকে পরানো হতো, সে তো কিছু লোক পেত। এই ধরনের একটা পরিবেশ আমার নিজের চোখে দেখা। দিনের পর দিন দুর্ভিক্ষ, সারি সারি মানুষগুলি দাঁড়িয়েছে মনে হচ্ছে জীবন্ত কঙ্কাল। আমি গেছি মাইলের পর মাইল হেঁটে গ্রামে গ্রামে যে ইউনিয়নে যে সেই দুর্ভিক্ষপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের দল সবসময় আমরা চেষ্টা করেছি। তখন থেকে আমাদের চিন্তা, আমরা কি করব ক্ষমতায় গেলে। আমরা কমিটি করেছি, উপকমিটি, আমরা সেমিনার করেছি, আমরা আলোচনা করেছি, আমাদের দলের সাথে আমরা সবসময় চিন্তা করেছি। এবং ৯৬ সালে সরকার গঠন করেই আমরা এই উদ্যোগ নিলাম যে আমাদের দেশের যারা একেবারে বয়োবৃদ্ধ এবং যারা স্বামী পরিত্যক্তা, নির্যাতিতা, তাদেরকে আমরা ভাতার আওতায় নিয়ে আসবো এবং পর্যায়ক্রমিকভাবে আমরা প্রতিবন্ধী থেকে শুরু করে, আর মুক্তিযোদ্ধাদের জন্য সবথেকে অবহেলিত ছিল মুক্তিযোদ্ধারা, তাদেরকেও আমরা ভাতা দেওয়া শুরু করি। এভাবেই আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি। কারণ আমাদের সংবিধানের জাতিপিতা কিন্তু বলে গেছেন, সেখানে ১৫ অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে সমাজের যে অনগ্রসর যারা, তাদের জন্য কি করা যায়। সংবিধানের ১৫ ঘতে বলা আছে সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, মাতৃপিতৃহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতিজনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার রাষ্ট্র করবে। এই কথাটা কিন্তু আমাদের সংবিধানে আছে। আমাদের নতুনভাবে কিছু চিন্তা করতে হয় না, যে সংবিধানটা তিনি দিয়ে গেছেন, এটা যদি ভালোভাবে আমরা পড়ি তাহলে আমরা দেখি যে সমাজের কোন অংশে মানুষের জন্য কী কী করতে হবে। সেই সাথে আমরা আরেকটা কাজ করেছি। ৯৭ সাল থেকে আমরা শুরু করলাম গৃহহারা মানুষকে বা ভূমিহীন মানুষকে একটা ঠিকানা দেওয়া। এটাও জাতিপিতা করে শুরু করেছিলেন
গুচ্ছগ্রাম তিনি প্রথম নোয়াখালী চরে শুরু করলেন। আব্দুর রব সানেবাদ সাহেব 15 আগস্টে যাকে হত্যা করা হয়েছে তিনি কৃষিমন্ত্রী ছিলেন, তাকেই নির্দেশ দিয়েছিলেন এবং তিনি যে এটা উদ্বোধন করে আসেন। এভাবে গৃহহীন মানুষকে তিনি ঘর বাড়ি দেওয়া শুরু করেন। আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এই ধরনের গৃহহীন মানুষকে ঘর তৈরি করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি, ট্রেনিংয়ের ব্যবস্থা করি, বস্তিবাসীদের সাথে কথা বলি, সার্ভে করি এবং তাদের জিজ্ঞেস করি নিজের গ্রামে ফিরে গেলে পরে আমি যদি ঘর বানিয়ে দিই তাহলে তারা যাবে কি না। আমরা ঘর তৈরি করে দেওয়া, 6 মাসের খাবার একেবারে বিনা পয়সায় 6 মাসের খাবার দেওয়া এবং তাদেরকে টাকা দিয়ে কিছু ট্রেনিং দিয়ে তারা যেন নিজে কিছু করতে পারে সেভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা। যাদের একেবারে ভিটামাটি আছে কিন্তু টাকা নেই ঘর করার, তাদের জন্য গৃহায়ণ তহবিল নামে একটি তহবিল করে দিই। সেখান থেকে যে কোনো এনজিওর মাধ্যমে বা যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা নিয়ে তারা এই সমস্ত ঘর, যারা ভূমি আছে ভিটে আছে তাদের ঘর করে দিতে পারে, বা যে গার্মেন্টস শ্রমিক তাদের জন্য হোস্টেল করে দেওয়া অথবা কর্মজীবীদের জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া। তাদেরকে আমরা এভাবে খুব অল্প মাত্র 1% সার্ভিস চার্জে আমরা ঋণ দেওয়া শুরু করি। অর্থাৎ আমাদের লক্ষ্যই ছিল যে এই ধরনের মানুষগুলিকে যদি আমরা সাহায্য করতে পারি, নিজে তারা কিছু কাজ করে খাবে, আর বয়োবৃদ্ধ হয়ে গেলে সংসারে তাদের কোনো অবস্থান থাকে না, কিন্তু তাদের নামে যদি একটা টাকা পয়সা যায়, তার হাতে যদি কিছু নগদ টাকা আসে, তাহলে ওই পরিবার তাকে সম্মান দেবে। শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর বিয়াম মিলনায়তনে এলপিজির দাম নির্ধারণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রবিন, এশা, যদি বলতে যাই দিন দিন কিন্তু যে এলপি গ্যাসের ব্যবহার সেটি কিন্তু বেড়ে চলছে এবং সেই এলপি গ্যাসের দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি যেন একটি কার্যকর উদ্যোগ নেয়, সেই জন্য কিন্তু অনেকদিন যাবতই যে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সহ বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠেছিল, কিন্তু এতদিন পর্যন্ত কমিশন এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত 25শে আগস্ট মহামান্য হাইকোর্ট বিভাগের তরফ থেকে যে একটি আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশে কিন্তু সেই আদেশের পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়ে কিন্তু অবশেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপি গ্যাসের দাম নির্ধারণের জন্য উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগের অংশ হিসাবে প্রথমবারের মতন আজকে গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণ আগেই কিন্তু গণশুনানি শুরু হয়েছে এবং যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি চেয়ারম্যান তার সূচনা বক্তব্য শুরু করেছেন অল্প কিছুক্ষণ আগে, এবং সেখানে কিন্তু তার কথাই কিন্তু উঠে এসেছে যে তারা তাদের এই উদ্যোগ নেওয়ার পেছনে যে হাইকোর্ট বিভাগের আদেশের বিষয়টি। একটি বিষয় যদি আপনাকে বলতে চাই যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসিতে যেমন ভোক্তা অধিকার সংগঠনগুলোর তরফ থেকে যেমন প্রস্তাব দেওয়া হয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন এলপিজি যে বিপণন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু তাদের প্রস্তাব তুলে ধরেছে। আমার কাছে একটি এলপি গ্যাসের যে প্রতিষ্ঠান রয়েছে তাদের একটি যে আবেদন আমার হাতে রয়েছে, সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে 12 কেজি এলপি গ্যাসের বিক্রয় মূল্য, বাজার বিক্রয় মূল্যের জন্য তারা গড় এভারেজ 1440 টাকা তারা যে একটি দাম প্রস্তাব করেছে। এবং একটি বিষয় কিন্তু যে এই সব মোটামুটি এইভাবে কিন্তু সবগুলো এলপি গ্যাস বিপণন প্রতিষ্ঠানে কিন্তু তারা তাদের মূল্য এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসিতে জমা দিয়েছে এবং ভোক্তা অধিকার সংগঠন ক্যাবও কিন্তু তারা তাদের যে প্রস্তাব সেটি তুলে ধরবে গণশুনানিতে এবং সবগুলো বিষয় উল্লেখ করেই কিন্তু সব কিছু যাচাই বাছাই করে কিন্তু কমিশন এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবে। তবে একটি বিষয় কিন্তু উল্লেখ করার মতন যে গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে যেভাবে দাম নির্ধারণ করা হয়ে থাকে, কিন্তু এলপি গ্যাসের মূল্যটি কিন্তু একটু আলাদা বিষয়, কারণ এটি অনেকটাই আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করবে। তো কিভাবে কমিশন দাম নির্ধারণের ঠিক করে সেটি যে দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে এসা সবশেষ খবরাখবর। এসা এলপিজির দাম নির্ধারণের জন্য গণশুনানি অনুষ্ঠানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচিও বাদ পড়েনি দুর্নীতির কালো থাবা থেকে। গাইবান্ধার সুদাল্লাপুরে প্রকল্পের 1300 উপকারভোগীর 150 জনই নীতিমালা পরিপন্থী। বাকি 3000-এ আরও কতজন আছে জানে না কর্মকর্তারাও। এক উপজেলাতেই এ প্রকল্পে 9/6 হয়েছে 2 কোটি 29 লাখ টাকারও বেশি।
আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বেকার জীবনের পাথর বিছানো পথে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি আশীর্বাদ হয়ে ধরা দেয় সাদুল্লাপুরের দামোদরপুর গ্রামের মাসুম বিল্লার কাছে। কিন্তু উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সুপারভাইজার আব্দুল ওয়াহাবের কারসাজিতে তার বদলে সব টাকাই তুলে নেয় আরেক যুবক। আমার ন্যাশনাল আইডি কার্ডের ছবি, স্বাক্ষর, এনআইডি নাম্বার, জন্ম তারিখ চেঞ্জ করে 20,000 টাকার বিনিময়ে আব্দুল ওয়াহাব সাহেব আপেল মাহমুদ নামের এক ছেলেকে দিয়ে দেয়। উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর দাবি, কর্মসূচির শুরুতে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তারা এই দায় এড়াতে পারেন না। 50 থেকে 56 জনের মতো তারা নাকি বিভিন্ন, কেউ মিঠাপুকুরের, কেউ পীরগঞ্জের, কেউ পলাশবাড়ির, এরকম আছে এবং কিছু আছে বয়স বেশি বয়স কম। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই আমরা বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিষয়গুলো অবহিত করেছি। চতুর্থ ও পঞ্চম ব্যাচে 1300 উপকারভোগীর 150ই ত্রুটিপূর্ণ। প্রশিক্ষণ ও 2 বছরের কর্মভাতা সহ প্রত্যেকের জন্য সরকারি বরাদ্দ 1,52,800 টাকা ধরে টাকার অঙ্কে 9/6 পরিমাণ 2,29,20,00,000 টাকা। এই দুর্নীতির দায় নিতে রাজি নন বর্তমান যুব উন্নয়ন কর্মকর্তা। গোপনে পাওয়া তার আগের কর্মকর্তার বক্তব্যেও দুর্নীতির রহস্য। কিছু সার্টিফিকেট ফেক আছে, কিছু বয়স বেশি আছে, কম আছে, তখন এগুলো আমি বাধা দিলাম। 5-10 জনকে যদি এখন বাদ দেওয়া যায়, দেখা যাচ্ছে এইটা নিয়ে মানে আরো একটা বড় ধরনের কেলেঙ্কারি হতে পারে। প্রধানমন্ত্রী ঘোষিত এই কর্মসূচিতে 4,294 জনকে চূড়ান্ত মনোনয়ন দেন তৎকালীন যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভুইয়া। এরপর প্রশিক্ষণ ও নিয়োগপত্র দেন পরবর্তী কর্মকর্তা হাসান আলী। তারপর ভাতা পরিশোধ করছেন বর্তমান কর্মকর্তা নাজমুল হাসান। 2017 থেকে 2019 পর্যন্ত নির্বাহী কর্মকর্তা ছিলেন আহসান হাবিব ও রহিমা খাতুন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কর্মক্ষম যুব সম্প্রদায়ের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। আর এই যুব সম্প্রদায় কৃষি পণ্যের বিপণনে এগিয়ে এলে কৃষক ও ভোক্তার মাঝখানে দূরত্ব কমে যাবে। এতে উপকৃত হবে সব পক্ষই। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে যুব শপ ও এক্সপ্রেস কিচেন এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস বলেন, সমস্যার সমাধানে গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে উপায় খুঁজতে হবে। আর যুব সম্প্রদায়কে কর্মক্ষম হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও স্বল্প সুদের ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। যেখানে 2 টাকা, 1 টাকা, 1.5 টাকা কেজি মূলা আমাদের সামনে রয়েছে, ঢাকা শহরে এখনো 20 টাকা। তাহলে এই মাঝখানের কৃষক আর ভোক্তার মাঝখানে এই দূরত্বটা ঘুচিয়ে তাদেরকেও দাম দিতে হবে, ভোক্তাদেরকেও সস্তায় দিতে হবে। কিন্তু মাঝখানের ফরিয়ারা বাদ যায়, যেন কৃষক এবং ভোক্তা কাছাকাছি পৌঁছে যায়, দুইজনই যেন উপকৃত হয়। করোনার ভ্যাকসিন ক্রয়ে ঠকবে না বাংলাদেশ, পর্যায়ক্রমে দেয়া হবে দেশের সব নাগরিককে। এ তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রী জানান, আসছে ফেব্রুয়ারিতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। এই ফেব্রুয়ারি মাসে আমরা আশা করি আমরা এলডিসি থেকে বেরিয়ে আসবো। 3টা ক্রাইটেরিয়া আমরা পূরণ করেছি এবং আমরা এই জন্য আশাবাদী যে আমাদেরকে এইবার দ্বিতীয় অ্যাসেসমেন্ট, সুতরাং এবার আমরা উত্তরণ ঘটাতে পারবো। এই দেশের সকল মানুষকেই আমরা এই ভ্যাকসিন পৌঁছে দিয়ে এবং তাদেরকে ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসি। আমরা যেন না ঠকি, যে আন্তর্জাতিক বাজারে কত এই ভ্যাকসিনের দাম আর আমরা কততে পাচ্ছি, আমরা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারবো। ভারতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে অনুমতি নিল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বিসিবি জানিয়েছে, গত সপ্তাহে বেঙ্গালুরুতে নিবন্ধন করেছে এলন মাস্কের টেসলা ইন্ডিয়া মোটরস এবং এনার্জি প্রাইভেট লিমিটেড। জানা গেছে, চলতি বছরেই ভারতের বাজারে আসছে টেসলার সবচেয়ে সস্তা গাড়ি। টেসলার পাশাপাশি এবছরই বৈদ্যুতিক গাড়ি আনছে ভারতীয় প্রতিষ্ঠান টাটা মোটরস, মাহিন্দ্রা ও মারুতিও। গেল বছরের অক্টোবরে এক টুইট বার্তায় ভারতে গাড়ি বাজারজাত করার বিষয়টি নিশ্চিত করেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কর্ণধার এলন মাস্ক।
এর প্রায় 3 মাস পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে নিবন্ধন করল টেসলা। বিবিসি জানিয়েছে ইতোমধ্যেই বেঙ্গালুরুতে টেসলা ইন্ডিয়া মোটরস এবং এনার্জি প্রাইভেট লিমিটেড নিবন্ধন করেছে। ভারতে গাড়ি বিক্রির কার্যক্রম শুরু করতে টেসলার জ্যেষ্ঠ নির্বাহী ডেভিড জন ফিনস্টেইন সহ 3 জন পরিচালককে নিয়োগ করেছেন এলন মাস্ক। তবে টেসলা কিভাবে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে তা স্পষ্ট করে জানাতে পারেননি কর্ণাটকের শিল্পমন্ত্রী জগদীশ শেট্টার। এর আগে ভারতের পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি জানিয়েছিলেন প্রাথমিক পর্যায়ে বাইরে থেকে গাড়ি এনে ভারতে বিক্রি করবে টেসলা। পরিস্থিতি বুঝে ভারতে উৎপাদন শুরু করতে পারে প্রতিষ্ঠানটি। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় প্রথমে টেসলার সবচেয়ে কম দামি মডেল 3 গাড়ি ভারতে বাজারজাত করবে। গাড়িটির বাজার মূল্য শুরু হবে 55 লাখ ভারতীয় রুপি থেকে। টেসলার পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি নির্মাণে অনেকটাই অগ্রগতি অর্জন করেছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও। চলতি বছরই সাশ্রয়ী মূল্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস, মাহিন্দ্রা ও মারুতি। শুভ খান, সময় সংবাদ। পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে চীনের সাংহাইতে তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল। 128 তলা বিশিষ্ট সাংহাই টাওয়ারের উপরের দিকের বেশ কয়েকটি ফ্লোর নিয়ে কার্যক্রম পরিচালনা করবে বিলাসবহুল হোটেলটি। হোটেলটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হোটেল আর 7টি বিলাসবহুল হোটেল ব্র্যান্ডের মধ্যে একটি। চীনের সাংহাইতে দেশটির সবচেয়ে উঁচু ভবন সাংহাই টাওয়ারে অবস্থিত বিলাসবহুল হোটেল দ্য জে হোটেল। হোটেলটি নির্মাণ করেছে জিনজিয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি। সাংহাই টাওয়ারের 86 তলা থেকে 98 তলা পর্যন্ত হোটেলে গেস্ট রুম আছে 165টি। গেস্ট রুম আছে 2 ধরনের, স্যুট আছে 4 ধরনের। এক একটি বিলাসবহুল স্যুট 300 স্কয়ার মিটারের। হোটেলটিতে রেস্টুরেন্ট আর লাউঞ্জ আছে 7টি, যেগুলো প্রথম 84, 103 আর 120 তলায় অবস্থিত। পাওয়া যাবে সাংহাই, ক্যান্টোনিজ, ইতালিয়ান, জাপানিজ সহ আন্তর্জাতিক মানের সব রেস্টুরেন্টের খাবার। যখন কাজ শুরু করি তখন থেকেই মাথায় ছিল কিভাবে অন্য হোটেলগুলোর সাথে এই হোটেলের বড় ধরনের পার্থক্য থাকবে। এখন মনে হচ্ছে একটি বিশ্বমানের হোটেল তৈরি করেছি যা আঞ্চলিক সংস্কৃতিকেও ফুটিয়ে তুলবে। জিনজিয়াং ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট চেন লিমিং জানান, ব্র্যান্ডের নাম জে দিয়ে শুরু করার কারণ জে চীনের জন্য গুরুত্বপূর্ণ সংকেত। চীনের ব্র্যান্ডগুলো সারা বিশ্বে রাজত্ব করে। অগ্নি নির্বাপন ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে এই হোটেল তৈরি হয়েছে। অন্য কোনো হোটেলে এই ব্যবস্থা নেই। দ্রাহ্য পদার্থ খুব কমই ব্যবহার করা হয়েছে হোটেল নির্মাণে। উন্নত মানের কাঁচ ও মেটাল ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। 1 দশক আগে জিনজিয়াং ইন্টারন্যাশনাল গ্রুপ এমন একটি হোটেল তৈরির পরিকল্পনা করেছে সাংহাই টাওয়ারে। উচ্চতা আর ভবন নির্মাণ সামগ্রীর মানের কারণে তা সম্ভব হচ্ছিল না। 2073 ফিট উঁচু এই হোটেলটি 128 তলা বিশিষ্ট। হোটেলটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হোটেল আর 7টি বিলাসবহুল হোটেল ব্র্যান্ডের মধ্যে একটি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নিতে চায় মালয়েশিয়া। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের উন্মুক্ত হবে শ্রমবাজার। এ মাসেই আসতে পারে সুখবর। দফায় দফায় ব্যয় বাড়িয়েও নির্ধারিত সময় শেষ হয়নি খুলনা মোংলা রেল লাইন নির্মাণ কাজ। আবারও বাড়ল সময়, করোনাই কারণ বলছে কর্তৃপক্ষ। এবং নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। ন্যায্য মূল্য নিশ্চিতে প্রথমবারের মতো 14টি কৃষি পণ্য উৎপাদনের খরচ বেঁধে দিল অধিদপ্তর। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।